হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেম থিঙ্কার। আজকালকার দিনে আমাদের কোনো সাবজেক্ট বোঝার জন্য খুব প্রিসাইজ এবং খুব স্যাচুরেটেড ওয়েতে জিনিসটাকে বোঝার প্রয়োজন হয়, কারণ সময় সবার হাতে নেই। তো কেম থিঙ্কারে অর্গানিক অ্যাসিড বেসের ওপর আমি 3টে ভিডিও পাবলিশ করব, এবং এই 3টে ভিডিওতে প্রচন্ড সংক্ষিপ্ত এবং সম্পৃক্তভাবে, মানে প্রিসাইজ এবং স্যাচুরেটেড ওয়েতে এই অ্যাসিড এবং বেসটাকে আমি বোঝাবো এবং প্রবলেম সলভ করাবো, যাতে অ্যাটলিস্ট থিওরিগতভাবে আর কোনো রকমের বই তোমাদের পড়ার দরকার না হয়। এই 3টে ভিডিও দেখলে পরেই তোমাদের সবকটা থিওরি এবং সবকটা কনসেপ্ট মাথায় থেকে যাবে। যে কোনো টাইপের কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে। বেসিক নলেজ এবং কনসেপশনের ওপর এই 3টে ভিডিও দেখার পর তোমাদেরকে আর কোনো বই বা নোটস পড়ার দরকার হবে না বলে আমি আশা করি। ফার্স্ট ভিডিওটাই মোস্টলি আমরা যেটা জানবো সেটা হলো যে অর্গানিক অ্যাসিড বেসের যে বা অ্যাসিড বেসের যে থিওরি গুলোকে বার করা হয়েছিল বিভিন্ন সময় সেটা জানবো, আর কিভাবে এর যেটাকে বলা হয় পরিমাপ করা হয়, কিভাবে এর প্যারামিটার গুলোকে জানা হয় বা মাপা হয়। তো প্রথমেই চলে আসি যে আমার এখানে যে থিওরিটা আছে সেটা হলো যে আরেনিয়াস থিওরি। তো আরেনিয়াস কি বলেছিল? এটা হলো প্রথম থিওরি আরেনিয়াসের। আরেনিয়াস বলেছিল যে যে an acid can yield H plus and the base can yield OH minus। মানে এটা একদম বেসিক জিনিস আরেনিয়াস বলে গেছিল, কিন্তু এটার যে লিমিটেশনস গুলো ছিল সেই লিমিটেশন হলো গিয়ে আমার তো বেশিরভাগ অর্গানিক কম্পাউন্ড আছে যেগুলো হয়তো H প্লাস দেয় না বা OH মাইনাস ফর্ম করে না, মানে যে কম্পাউন্ডের মধ্যে হয়তো H প্লাসই নেই। যেরকম ধরো অ্যামোনিয়া আমরা জানি বেসিক বা অলরেডি আমরা যারা অ্যাসিড বেস সম্পর্কে আইডিয়া রাখি, তো অ্যামোনিয়ায় তো H প্লাস ফর্ম করার কোনো ব্যাপার নেই। তাহলে এই টাইপের বেস গুলোকে আমরা কিভাবে ডিফাইন করবো? ধরো বোরন ট্রাইফ্লুরাইড, এই টাইপের অ্যাসিড গুলোকে আমরা কিভাবে ডিফাইন করবো যেখানে H প্লাস ফর্ম করার কোনো জায়গা নেই, কম্পাউন্ডের স্ট্রাকচারেই H প্লাস নেই। তো এই এই একটা কারণে এই লিমিটেশনের জন্য আরেনিয়াস কনসেপ্টটা কিন্তু জেনারেলাইজড হয়নি, কারণ ওরা H প্লাস এবং OH মাইনাসের বেসিসে কনসেপ্টটাকে দিয়েছিল। তো পরবর্তীকালে ওই জন্য একটা মোর জেনারেলাইজ থিওরির প্রয়োজন হলো, যে কারণে এলো ব্রনস্টেড লরি কনসেপ্ট। তো ব্রনস্টেড লরি কনসেপ্টটা কি বলছে? ব্রনস্টেড লরি কনসেপ্ট আমাদের এখানে যেটা বলছে সেটা হলো গিয়ে an acid can donate proton and a base can accept proton। তার মানে এখানে ব্যাপারটাকে অনেকখানি ইজি করে দেওয়া হলো, অ্যাটলিস্ট এখানে দাঁড়িয়ে ওয়েজ মাইনাস এর পার্টটা রইলো না। মানে কোনো কম্পাউন্ড যেটা ধরো বেসিক ইন নেচার কিন্তু ওয়েজ মাইনাস তৈরি করার ক্ষমতা নেই, সেই কম্পাউন্ডের বেসিসিটিটাও আমরা এখানে বলতে পারি। বাট অ্যাটলিস্ট অ্যাসিডের জন্য এক্ষেত্রে দাঁড়িয়েও আমাকে H প্লাস ফর্ম হওয়ার ক্ষমতা বা স্ট্রাকচারে আমার প্রোটন থাকতে হবে। যেরকম এই থিওরি দিয়ে আমি কি করতে পারবো না, BF3 বা BCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই টাইপের অ্যাসিড কম্পাউন্ড গুলোর অ্যাসিডিটি কিন্তু আমরা কোনো রকম এক্সপ্লেন করতে পারি না। তাহলে এই থিওরিতে কি বলছে? এই থিওরি একটা এক্সাম্পল হলো, ধরো আমার একটা অ্যাসিড আছে H2SO4, বেস আছে এখানে ওয়াটার, মানে ওয়াটারটা কিন্তু H2SO4 এর রেসপেক্টিভ বেস। ওয়াটারটা এমনিতে কোনো বেস নয়, ওয়াটারটা নিউট্রাল হিসেবেই কাজ করে। কিন্তু তোমরা জানতে পারবে যে তোমরা এটাই শিখবে এই লেসন্স গুলোর মাধ্যমে যে অ্যাসিড এবং বেস এই পুরো ব্যাপারটাই কিন্তু আপেক্ষিক বা পুরো ব্যাপারটাই কিন্তু কম্পারেটিভ। তো H2SO4 এখানে দাঁড়িয়ে আমার H2 এর তুলনায় অ্যাসিডিক, এবং H2 এখানে তুলনায় আমার H2SO4 এর তুলনায় বেসিক। তাহলে এইখানে যদি H2SO4 আর ওয়াটার হয় তাহলে কি হয়? H2SO4 টা H প্লাস রিলিজ করছে, তার মানে ওটা অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আমার H2O প্লাস ফর্ম করলো, আর এইখান থেকে H2SO4 থেকে যেটা ফর্ম করলো সেটা হলো গিয়ে আমার HSO4 মাইনাস। তাহলে দেখো H প্লাসটা কে অ্যাকসেপ্ট করছে? H2O অ্যাকসেপ্ট করছে, করে কি ফর্ম করছে? H3O প্লাস। আর H প্লাসটা কে রিলিজ করছে? H2SO4 রিলিজ করছে। এটা কি H প্লাস রিলিজ করে কি ফর্ম করছে? HSO4 মাইনাস ফর্ম করছে। এবার এইখানে দাঁড়িয়ে দুটো কনসেপ্ট ব্রনস্টেড এন্ড লরি বলেছে যে কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস। কনজুগেট অ্যাসিড কি? আমার যে বেসটা আছে সেই বেসটা যখন H প্লাস অ্যাকসেপ্ট করে নেবে, করে যেটা তৈরি করবে সেটা হলো যে কনজুগেট অ্যাসিড। এটা হলো বেসের কনজুগেট অ্যাসিড। আর আমার কনজুগেট বেসটা কি? আমার যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডটা যখন H প্লাস ছেড়ে দেবে, ছেড়ে যেটা ফর্ম করবে তাকে বলা হয় কনজুগেট বেস। তার মানে বেসিক্যালি এই কনসেপ্ট থেকে আমরা যেটা নতুন জিনিস জানতে পারছি, একটা কনসেপ্ট অফ কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস, যেটা খুব ইম্পর্টেন্ট পরবর্তীকালে তোমরা দেখবে। সেটা হলো গিয়ে কোনো একটা অ্যাসিড যখন তার অ্যাসিডিটি শো করে H প্লাস ছেড়ে দেয়, তারপর যেটা তৈরি করে সেটাকে বলা হয় কনজুগেট বেস। আর কোনো একটা বেস যখন তার বেসিসিটি শো করে, মানে H প্লাস অ্যাকসেপ্ট করে বা কোনো বেসিসিটি শো করার পর যে প্রোডাক্টটাকে তৈরি করবে সেইটাকে বলা হয় কিন্তু বেসের কনজুগেট অ্যাসিড। এখানে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখো এই পয়েন্টে কি লিখেছে, স্ট্রঙ্গার দ্য অ্যাসিড উইকার দ্য কনজুগেট বেস।
and weaker the acid stronger the conjugate base। তার মানে যদি আমার অ্যাসিডটা খুব স্ট্রং হয় তাহলে কিন্তু তার কনজুগেট বেসটা খুব উইক হবে। ফর এক্সাম্পল আমার ধরো H2SO4 টা খুব স্ট্রং অ্যাসিড, রাইট? তাহলে আমার কনজুগেট যে বেসটা হচ্ছে সেটা কিন্তু খুব উইক বেস হয়ে যাচ্ছে। পক্ষান্তরে বা অল্টারনেটিভলি আমার যদি বেসটা উইক হয়, ধরো এখানে ওয়াটার, নর্মাল একটা ওয়াটার আমরা জেনারেলি এটাকে নিউট্রাল বলেই জানি, কিন্তু উইথ রেসপেক্ট টু H2SO4 এটা বেস হিসেবে অ্যাক্ট করছে এখানে, বাট সেই জায়গায় দাঁড়িয়ে এই বেসটা উইক বেস ডেফিনেটলি। তাহলে সেইখানে দাঁড়িয়ে যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হচ্ছে H3O+, এটা কিন্তু খুব স্ট্রং অ্যাসিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে বেসের ক্ষেত্রেও যদি স্ট্রঙ্গার দ্য বেস উইকার দ্য কনজুগেট অ্যাসিড হবে, আর উইকার দ্য বেস স্ট্রঙ্গার দ্য কনজুগেট অ্যাসিড হবে। তার মানে এই দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে বেস যদি আমার স্ট্রং হয় কনজুগেট অ্যাসিড উইক হবে, আর অ্যাসিড যদি আমার স্ট্রং হয় কনজুগেট বেস উইক হবে। একটা লিমিটেশন আছে, সেটা হলো যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেটা বললাম যে একমাত্র সেই ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এই থিওরিটিকে অ্যাপ্লাই করতে পারি যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে H+ আয়ন ছাড়ার প্রবণতা আছে, লিমিটেড ফর কম্পাউন্ডস হুইচ হ্যাভ অ্যাক্টিভ হাইড্রোজেন H কানেক্টেড উইথ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। মানে অ্যাক্টিভ হাইড্রোজেন কি, যে ক্ষেত্রে যে সমস্ত কম্পাউন্ডে আমার হাইড্রোজেনটা একটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অ্যাটাচড আছে, সেই হাইড্রোজেনগুলোকে অ্যাক্টিভ হাইড্রোজেন বলা হয়, এবং সেই হাইড্রোজেনটাই আমার ওয়াটার মিডিয়ামে বা যে কোনো পোলার মিডিয়ামে কিন্তু H+ হিসেবে রিলিজ হয়, এবং যে কারণে অ্যাসিডিটি শো করে। যেরকম ধরো H2SO4 এর ক্ষেত্রে এই দুটো হাইড্রোজেন, তোমরা যারা লুইস স্ট্রাকচার H2SO4 শিখেছো তারা জানো এই দুটো হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে, এবং অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বলে এই দুটো হাইড্রোজেন অ্যাক্টিভ হাইড্রোজেন, এবং H2SO4 এই কারণে অ্যাসিডিটি শো করে। তো আমি আগেই বলেছি যে এই থিওরিটার লিমিটেশন যে অ্যাটলিস্ট এটা আমার বেসের লিমিটেশনটা যদিও তুলে দিচ্ছে যে ওয়েজ ওয়ালা বেস হতেই হবে এরকম ব্যাপার নেই, হ্যাঁ, যে কোনো স্ট্রাকচার H+ অ্যাকসেপ্ট করলেই সেটা বেস হয়ে যাচ্ছে, সেটাকে অনেক জেনারেলাইজ করে দিচ্ছে। কিন্তু অ্যাসিডের জেনারেলাইজেশনটা এখনো হয়নি। অ্যাসিডের এই থিওরি অনুসারে অ্যাসিড আমার সেই সমস্ত কম্পাউন্ড গুলোকেই আমি খুঁজে উঠতে পারবো এই থিওরি অনুসারে যে সমস্ত কম্পাউন্ড গুলোতে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে বা H+ রিলিজ করতে পারে। তাহলে এই থিওরির পরিপ্রেক্ষিতে আরেকটা জেনারেলাইজ থিওরি কি এলো, যেটা ফার মোর জেনারেল, এবং এটাই আমাদের মডার্ন ডেজ বেস অ্যাসিডের কনসেপ্ট, যেটাকে আমরা বলি লুইস কনসেপ্ট। তাহলে লুইস কি বলছে? লুইস বলছে হলো যে an acid is a molecule or ion which can accept unshared pair of electron, and a base is a molecule or ion which have unshared pair of electron to donate। তার মানে অ্যাসিড গুলো কি হচ্ছে, যেগুলো কোনো একটা মলিকুলস বা কোনো একটা আয়ন থেকে, যে একটা মলিকুল বা একটা আয়ন অ্যাসিড তখনই হবে যখন ওটা অন্য একটা মলিকুল বা আয়ন থেকে লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। আর বেস কখন হবে? কোন একটা মলিকুল বা আয়ন যখন তাদের মধ্যে লোন পেয়ার আছে সেটাকে ডোনেট করতে পারছে, মানে লোন পেয়ার ডোনেট করলে বেস, লোন পেয়ার অ্যাকসেপ্ট করলে অ্যাসিড। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখে নিই। এই দেখো Me3N, এটাকে আমরা এখানে লুইস, সরি এখানে উল্টো লেখা আছে, এটা জাস্ট উল্টো হবে, এখানে এটা হবে লুইস বেস, রাইট, আর এইটা হবে লুইস অ্যাসিড। তো আবার এখানে কি শো করছে? এখানে শো করছে যে এই কম্পাউন্ডটা লুইস বেস এর ইলেকট্রন পেয়ার আছে, ডোনেট করতে পারছে, আর এই কম্পাউন্ডটা হচ্ছে লুইস অ্যাসিড, এর ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে কারণ ব্যাক এন্ড অরবিটাল আছে এর। তাহলে এরা দুজন মিলে অ্যাডাপ্ট তৈরি করছে, যেটা হলো যে আমার ফাইনাল কম্পাউন্ড বা যেটাকে আমরা সল্ট বলে জানি। এটাই হলো লুইস অ্যাসিড এবং বেসের থিওরি। এইবার তোমাদের যেটা জানতে হবে সেটা হলো যে হোয়াট ইজ পিকে। পিকে হলো গিয়ে একটা প্যারামিটার, মানে এবার আমি আসছি অ্যাসিড বেসের তিনটে থিওরি জানার পর, যেটা তোমাদের আর জানার দরকার আছে এই জায়গাটায়, এই অর্গানিক অ্যাসিড বেসের যে কোনো কোশ্চেন সলভ করার জন্য, সেটা হলো যে পিকেটা কি সেটা জানার দরকার আছে। তো প্রথমেই আমি দেখে নিই হোয়াট ইজ পিকে। পিকে ইজ ইউজড অ্যাজ আ মেজারমেন্ট, আর মেজারমেন্ট স্কেল, এইটা দিয়ে কিন্তু আমরা পিকে থেকে আমরা জানতে পারি যে কোনটা কত বেশি অ্যাসিডিক। কিভাবে আমরা জানতে পারি, বা কোনটা কত, মানে কোন কম্পাউন্ডটা কত এক্সটেন্ডে আমার অ্যাসিড ফর্ম করেছে, তার অ্যাসিডিটি স্ট্যান্ড আমরা পিকে দিয়ে জানতে পারি। কিভাবে জানতে পারি? আমরা পয়েন্ট বাই পয়েন্ট জানবো। দেখো ধরে নাও আমার একটা অ্যাসিড আছে এইচ এ, এই অ্যাসিডটা আবার H2O বা ওয়াটার মিডিয়ামে H2O+H+ রিলিজ করেছে এবং কনজুগেট বেস তৈরি করেছে। তাহলে এর যে ইকুইলিব্রিয়ামটা আছে, এই ইকুইলিব্রিয়ামটা আমরা কি লিখতে পারি? যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আছে সেটা আমরা জানি কনসেন্ট্রেশন অফ H3O+ ইনটু কনসেন্ট্রেশন অফ A- ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA ইনটু কনসেন্ট্রেশন অফ H2O, রাইট? তাহলে এই যে H2O টা আছে, এই H2O টা যেহেতু বিশাল অ্যামাউন্টে আছে, কারণ এই, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এই যে পিকে কনসেপ্ট, এটা কিন্তু আমি পরেও বোঝাবো তোমাদের, যে এটা মোস্টলি কিন্তু উইক অ্যাসিডের জন্য। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, এইগুলো মোস্টলি উইক অ্যাসিডের জন্য, কেন স্ট্রং অ্যাসিডের জন্য না সেটা আমি পরের স্লাইডে বোঝাবো। তো
প্রথমে আমরা জেনে যাই যে যেহেতু এটা উইক অ্যাসিডের জন্য সেজন্য ডিসোসিয়েশনটা কমপ্লিট হচ্ছে না, রাইট? তো যেটা হয় পার্শিয়াল ডিসোসিয়েশনের জন্য আমার H+H3O+ আর A- এর ফরমেশন আমার কম হচ্ছে, বা H এর পরিমাণটা আমার যেটা পড়ে আছে সেটা কম পড়ে আছে, কারণ পার্শিয়াল ডিসোসিয়েশন হচ্ছে, কিছুটা ডিসোসিয়েট হচ্ছে কিছুটা হচ্ছে না, বাট আমার টোটাল ওয়াটারের ভলিউমটা অনেক বেশি আছে সলভেন্টে, রাইট? পার্টিকুলারলি ডাইলুট সলিউশনের ক্ষেত্রে, কারণ উইক অ্যাসিড উইক বেসকে আমরা ডাইলুট সলিউশনে দেখি বেশি করতে। তো সেক্ষেত্রে ওয়াটারের যেহেতু ভলিউমটা বেশি আছে, অ্যামাউন্টটা বেশি আছে, ওই জন্য এটাকে অলমোস্ট কনস্ট্যান্ট ধরে নেওয়া যায়। তো ওয়াটারটাকে যদি আমি বাঁদিকে কে এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিই কনস্ট্যান্ট অফ ওয়াটারটা, তো আমরা একটা কনস্ট্যান্ট পাই যেটাকে বলা হয় অ্যাসিডিটি কনস্ট্যান্ট। এই যে অ্যাজ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন সাচ এক্সেস দ্যাট ইটস কনসেন্ট্রেশন ডাজন্ট চেঞ্জ সিগনিফিকেন্টলি স্পেশালি ফর ডাইলুটেড সলিউশন, সেই জন্য কি হয়ে যায়, কে এটাকে আমরা নিয়ে আসি যে কে এটা হলো কি অ্যাসিডিটি কনস্ট্যান্ট কে ইন্টু H2O। তাহলে এই কে এটা হলো আমার অ্যাসিডিটি কনস্ট্যান্ট, যেটা হলো যে কনসেন্ট্রেশন অফ H3O+ ইন্টু কনসেন্ট্রেশন অফ A- ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA। নাও এই অ্যাসিডিটি কনস্ট্যান্টটাকে আমরা নেগেটিভ লগ অফ কে করে পিকে তে কনভার্ট করি। কেন করি? তার কারণ হচ্ছে এই অ্যাসিডিটি কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি আমাদের বলে যে অ্যাসিডটা কত বেশি স্ট্রং। অ্যাসিডিটি কনস্ট্যান্ট যত বেশি হবে অ্যাসিডের স্ট্রেংথ বেশি হবে, কারণ আমার উপরে আছে যে অ্যামাউন্ট অফ H3O+ ফর্মেশন, তার মানে কে যত বেশি হবে H3O+ তত বেশি ফর্ম হচ্ছে, অ্যাসিডিটি তত বেশি হচ্ছে। এটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। কিন্তু নেগেটিভ লগ অফ কে আনার, এই স্কেলটা আনার কেন মানে হয়েছে, তার কারণ হলো যে বেশিরভাগ ক্ষেত্রে কে এর ভ্যালু তোমরা আসে দেখো এরকম একটা উদ্ভট মার্কা আসে 1.79 ইন্টু 10⁻⁵। এগুলো নিয়ে ক্যালকুলেট করা, এগুলো নিয়ে বোঝা বা অ্যানালিসিস করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো নেগেটিভ লগারিদম স্কেলে আমরা যখন এটাকে বসিয়ে দিই তখন এটা হোল নাম্বারে চলে আসে। তোমরা যারা লগের অঙ্ক করে এসছো অলরেডি, নিশ্চয়ই করে এসছো আজকের দিনে, তারা জানো যে এইটার ভ্যালুটা যদি আমি নেগেটিভ লগ অফ 10 করি তাহলে টোটাল ভ্যালুটা চলে আসে 4.76। এবং দেখো পিকে এটা একটা সুন্দর নাম্বার স্কেলে চলে এসছে, এবং এইটা দেখে আমরা খুব ইজিলি বলতে পারবো। এবার দেখো কোনো একটা অ্যাসিডের যদি অ্যাসিডিটি অনলি 10⁻⁵ হয়, তাহলে 1 ইন্টু 10⁻⁵ হয়, তাহলে তার পিকে কত হবে, তার পিকে হয়ে যাবে 5। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যেহেতু কে বাড়লে অ্যাসিডিটি বাড়ছে, সেই জন্য আবার কেটা পিকে এটা কে এর সঙ্গে ব্যাসানুপাতিক হচ্ছে, কারণ নেগেটিভ লগ অফ কেটাই হচ্ছে পিকে। তার মানে পিকে এটা যত কমবে তত অ্যাসিডিটি আমার কমবে, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখানে ধরে নাও না, এখানে ধরো 1 ইন্টু 10⁻, এখানে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে একটা জায়গায়, এখানে ধরো একটা অ্যাসিডিটি আছে 1 ইন্টু 10⁻⁵। ঠিক আছে, তাহলে এই যে ধরো এই অ্যাসিডিটা আছে, এই অ্যাসিডিটিটা কিন্তু কম অ্যাসিডিটি, কারণ 1.79টা অনেক বেশি। এবার এইটার পিকে ভ্যালু কি হবে, এইটার পিকে ভ্যালু হবে তোমার 5, তাই তো? এবার দেখো এখানে কি হচ্ছে, যেটার অ্যাসিডিটি কম সেটার পিকে ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে পিকে ভ্যালুটা যত বাড়বে তত অ্যাসিডিটি কমে যাবে, বা পিকে ভ্যালুটা যত কমবে তত অ্যাসিডিটি বেড়ে যাবে, কমে যাবে। এটাকে আমরা এই জায়গাটা দিয়েও ব্যাখ্যা করতে পারি, দেখো কারণ নেগেটিভ লগ অফ কেটাই হচ্ছে পিকে, তাই জন্য পিকেটা কে এর সঙ্গে রিভার্স ডাইরেকশনে আছে। ঠিক আছে, এইবার তোমাদের যেটা বুঝতে হবে সেটা হলো গিয়ে, অলরেডি আমি বলে দিয়েছি স্মলার দ্য পিকে স্ট্রঙ্গার দ্য অ্যাসিডিটি। Acids having pK greater than 16 will not be detectable as acid in water। এইখানটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বললাম আগের স্লাইডে বলেছি, যে খুব বেশি স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় এটা হলো যে খুব বেশি উইক অ্যাসিডের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, এই দুটো পয়েন্টই এবার আমি কভার করব। এটা বলছে যে and their relative acidities cannot be measured in water। দেখো কিছু কিছু অ্যাসিড কম্পাউন্ড আছে, যেরকম ধরো অ্যালকাইন্স অ্যালকিনস, এগুলো তো আমরা অ্যাসিড বলে জানিই না। ইনফ্যাক্ট এগুলোর অ্যাসিডিটি ওয়াটারের থেকেও কম। মানে যদি ধরে নেওয়া হয় যে ওয়াটারটাকে নিউট্রাল, আমি যেটা বললাম যে অলরেডি আমরা যারা অ্যাসিড বেস সম্পর্কে জানি বা অ্যাসিড বেস পড়ে এসেছি, বা যারা জানেও না, এবার থেকে শিখে নাও যে অ্যাসিড আর বেসটা পুরো ব্যাপারটাই আপেক্ষিক। মানে ওয়াটারটাকে আমরা নিউট্রাল বলে জানি, কিন্তু কিন্তু ওয়াটারের রেসপেক্টে যখন অন্য একটা কম্পাউন্ড চলে আসে, যে কম্পাউন্ডটা হয়তো ওয়াটারের রেসপেক্টে কম অ্যাসিডিক, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই কম্পাউন্ডের রেসপেক্টে আবার ওয়াটারটা বেশি অ্যাসিডিক হয়ে যায়। মানে এটা পুরোটাই আপেক্ষিক ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো আমার এখানে হচ্ছে হলো গিয়ে যে অ্যালকাইন অ্যালকিনস, এগুলো যে কম্পাউন্ড গুলো আছে যেগুলো খুব লো অ্যাসিডিটি শো করে, সেই কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে কিন্তু আমি ওয়াটার মিডিয়ামে তাদের পিকে বা কে মেজারমেন্ট করতে পারবো না। তার কারণ হচ্ছে অলরেডি তাদের অ্যাসিডিটি ওয়াটারের থেকেই কম, তো তারা কিন্তু ওয়াটার মিডিয়ামে ডিসোসিয়েট করবে না।
সেই কারণে তাদের কিন্তু আমরা অ্যাসিডিটি মেজার করতে পারবো না। ঠিক তেমনই ভাবে যেটা আমি আগের স্লাইডে বারবার বলছিলাম যে এই থিওরিটা পুরোপুরি একটা উইক অ্যাসিডের জন্য, স্ট্রং অ্যাসিড সাচ এস HCl, HNO3, HClO4 আর ফুললি আয়োনাইজড ইন ওয়াটার। এটা কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যায় এবং এখানে দাঁড়িয়ে কিন্তু এই থিওরিটা এই K ইকুয়ালস টু H2O প্লাস ইন্টু A মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA, এই থিওরিটা কিন্তু কাজে লাগে না। এখানে হয় কি যে as they are fully ionizing water and are appearing to be of the same strength, যেটাকে লেভেলিং এফেক্ট অফ ওয়াটার বলে, সেই জন্য স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি না ওয়াটারে যে HCl, HNO3 বা HClO4 এর পিকে ভ্যালু দিয়ে আমরা বলতে পারি না কোনটা বেশি স্ট্রং কোনটা কম স্ট্রং, ওরকম করে বলতে পারি না পিকে ভ্যালু দিয়ে, কারণ এক্ষেত্রে আয়োনাইজেশনটা ফুললি হয়ে যায় এবং এরা ওয়াটারের লেভেলিং এফেক্টের জন্য প্রত্যেকটা জায়গায় যখন সলিউশনের সেম অ্যামাউন্ট অফ H+ যেহেতু দেখায়, এটাকে ওয়াটারের লেভেলিং এফেক্ট বলে। সেই জন্য আমরা এখানে এই থিওরি দিয়ে আমরা কিন্তু পিকে স্কেল দিয়ে আমরা এটাকে মেজার করতে পারি না। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে যে যখন উইক অ্যাসিড হয় তখন তার পিকে যে স্কেলটা আমরা মেজার করি ওয়াটারে করতে পারি না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে খুব স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে, তার ক্ষেত্রেও আমরা পিকে মেজারমেন্ট এই থিওরি দিয়ে বা ওয়াটার মিডিয়ামে কোনোদিনও করতে পারবো না। তাহলে ফর ভেরি উইক অ্যাসিডের জন্য কি হয়, কারণ আমাদের অর্গানিক কম্পাউন্ড গুলো ভেরি উইক অ্যাসিডের মধ্যেই পড়বে, ভেরি উইক অ্যাসিড ভেরি উইক বেস। তো আমাদের পরবর্তীকালে যখন আমরা শিখবো যে কোনটা বেশি অ্যাসিডিক কোনটা কম অ্যাসিডিক, এই যে অ্যাসিডিটি বেসিসিটি যে পিকে ভ্যালু গুলো বার করা হয় অর্গানিক ক্ষেত্রে, এগুলো কি হয়, তাহলে ফর ভেরি উইক অ্যাসিড সলভেন্ট ইজ টেকেন উইথ বেসিসিটি মোর দ্যান ওয়াটার। এই কারণেই আমরা ওয়াটারে না নিয়ে একটা মোর বেসিক সলভেন্টে নিই, কারণ অলরেডি অ্যাসিডটা আমার খুব অ্যাসিড হয়ে আছে, ওয়াটারে ওটা ডিসোসিয়েট করবে না, ওই অ্যাসিডের তুলনায় ওয়াটারটা সেরকম ভাবে মানে আমার এখানে বেস হিসেবে কাজ করতে পারছে না। তাই জন্য আমরা ওয়াটারের থেকে একটা বেশি বেস নিয়ে নিই যাতে অ্যাটলিস্ট প্রোটনটা ট্রান্সফার করে এবং আমরা ওখানে মেজারমেন্টটা করতে পারি। ফর ভেরি স্ট্রং অ্যাসিডস the solvent is taken with basicity less than water, ঠিক উল্টোটাই হচ্ছে। এবার তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কেন হচ্ছে, যে যখন আমাদের স্ট্রং উইক অ্যাসিড হয়ে যাচ্ছে তখন ওয়াটারের থেকে বেশি বেসিক একটা সলভেন্ট নেওয়া হচ্ছে, আর যখন আমাদের স্ট্রং অ্যাসিড হয়ে যাচ্ছে যেহেতু অলরেডি স্ট্রং অ্যাসিড এবং ওয়াটারে এরা এরা প্রত্যেক মানে ওয়াটার মানে এতখানি এখানে কনসেপ্ট হয়ে গেছে, ওয়াটারে যেহেতু এরা পুরোটাই ডিসোসিয়েট করে যাচ্ছে সবাই একই পরিমাণ H+ দিতে থাকছে, এই জন্য আমরা কি করবো ওয়াটারের থেকে কম বেসিক একটা আমরা সলভেন্ট নেব যাতে আমাদের এই অ্যাসিডের ক্ষেত্রে সবকটা স্ট্রং অ্যাসিড গুলো পুরো ডিসোসিয়েশন না হয় ওখানে। তখন দাঁড়িয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা তাহলে বেশি হচ্ছে কোনটা তাহলে কম হচ্ছে। তাহলে যখন আমরা পুরো ডিসোসিয়েশনটাকে কম বন্ধ করে দিতে পারবো কম বেসিক একটা সলভেন্ট নিয়ে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে, তখন দাঁড়িয়ে আমরা বুঝতে পারবো যে তাহলে এবার স্ট্রাকচারের জন্য কোনটা একটু বেশি হচ্ছে কোনটা একটু কম হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, একটা কোশ্চেন এখানে করে নি, ইন হুইচ সলভেন্ট দ্য অ্যাসিডিটি অফ মিথেন ইজ মেজার্ড। কোন সলভেন্টে অ্যাসিডিটি অফ মিথেন, মিথেনের তাহলে অ্যাসিডিটি মেজার করা হয়েছে পিকে তে अराउंड 43 মানে 16 এর উপর, যেটা আমি আগে বলেছি ভেরি ভেরি উইক অ্যাসিড। তাই মিথেনের কিভাবে আমরা অ্যাসিডিটি ধরা হয় অলরেডি তোমরা জানো অ্যানসারটা, ওয়াটারের থেকে একটা স্ট্রঙ্গার বেস নিতে হবে। ইন প্র্যাকটিক্যাল কি করা হয় তোমরা দেখো, ইন প্র্যাকটিক্যাল দুটো হয়, একটা হলো গ্যাস ফেজে হয়, বিভিন্ন স্পেকট্রোস্কোপিক মেথডে হয়, এগুলো তোমাদের অত ডিটেলস এখন জানার দরকার নেই কারণ এগুলো গ্রাজুয়েশন মাস্টার্স বা পিএইচডি লেভেলে যারা করে তারা জানে। গ্যাস ফেজ স্পেকট্রোস্কোপির মাধ্যমে একটা মিথেন হয় কারণ মিথেন গ্যাসিয়াস বলে। আরেকটা দেখো যেটা তোমাদের এখন জেনে গেছে অলরেডি বা জানার দরকার ছিল, সেটা হলো যে ইন হাইলি বেসিক সলভেন্ট সাচ অ্যাজ লিকুইড অ্যামোনিয়া উইথ সোডামাইড। এবার তোমরা বুঝতে পারছো যে কতখানি বেসিক সলভেন্ট আমাদের নিতে হয় একটা উইক অ্যাসিডকে পরিমাপ করার জন্য। ঠিক তেমনি ভাবে যখন আমরা স্ট্রং অ্যাসিড চলে আসে তখন আমাদের ভেরি ভেরি উইক বেস সলভেন্ট হিসেবে নিতে হয়, ইভেন ওয়াটার থেকেও কম একটা বেসিক নেচারের সলভেন্ট আমাদের নিতে হয় সেক্ষেত্রে। এটা আমরা পরে দেখবো কি কি ক্ষেত্রে হয়। এইবার দেখো একটা হলো কি, এটা হলো গিয়ে পিকেবি অফ হোয়াট ইজ পিকেবি। তো পিকেবি যেটা হলো গিয়ে পিকেবি হলো যে পিকে আরেকটা ভাই, মানে পিকে ইজ ইফ পিকে ইজ ফর অ্যাসিডিটি স্কেল পিকেবি ইজ ফর বেসিসিটি স্কেল। তাহলে পিকেবি তে কি হচ্ছে, পিকেবি ইজ ইউজড অ্যাজ আ প্যারামিটার টু মেজার দ্য স্ট্রেংথ অফ বেস অর এক্সটেন্ট অফ বেসিসিটি আর বেস হাউ মাচ ইন এক্সটেন্ট এটা বেসটা ভাঙছে। একই রকম ভাবে আমরা ক্যালকুলেট করি, ধরো এখানে আমরা একটা বেস আছে আর ওয়াটার আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রোটন ট্রান্সফার হচ্ছে, এখানে বেসের তুলনায় ওয়াটারটা অ্যাসিডিক হচ্ছে, তাই তো? সেটাই আমরা এরকম করে জেনেছি। আর বেসটা যদি আমরা এখানে খুব কম বেসিক হয় মানে ভেরি ভেরি উইক বেস হয়, তাহলে আমাদের এখানে একটা নিতে হবে ওয়াটারের থেকে স্ট্রঙ্গার অ্যাসিড নিতে হবে প্রোটন ট্রান্সফার করার জন্য, যেগুলো আমরা আগের স্লাইডে অলরেডি জেনে এসেছি। যাই হোক আমার এখানে বেসটা মোটামুটি ভালো বেস আমি ধরে নিচ্ছি, তাহলে বেসটা ওয়াটারেই প্রোটন ট্রান্সফার করছে, তাহলে আমার এখানে কনজুগেট অ্যাসিড তৈরি হচ্ছে BH+ আর OH-। এবার এক্স্যাক্টলি ক্যালকুলেটেড কি হচ্ছে, কনস্ট্যান্টটা কি হচ্ছে আমার এখানে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট
multiplication divided by concentration of starting material multiplication, k এর যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা BH প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু OH মাইনাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই বেসের কনসেন্ট্রেশন ইনটু H2 এর কনসেন্ট্রেশন। এবার একই রকম ভাবে H2 টাও এখানে কনস্ট্যান্ট হয়েছে, যেহেতু বেশি ভলিউমে আছে, ঠিক একই রকম ভাবে যেরকম আমরা pKa তে করেছিলাম, কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে কনসেন্ট্রেশন অফ H2 টাকে আমি যদি উপরে তুলে দিই, k ইনটু কনসেন্ট্রেশন অফ H2, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি, এটা নতুন কনস্ট্যান্ট বেসিসিটি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং kb টাকে আমরা পেয়ে যাচ্ছি BH প্লাস ইনটু OH মাইনাস এর কনসেন্ট্রেশনের যে মাল্টিপ্লিকেশনটা ডিভাইডেড বাই বেসের কনসেন্ট্রেশন। তো এখানে দাঁড়িয়েও আমার কিন্তু যেহেতু kb এর ভ্যালু গুলো এরকম 10 টু দি পাওয়ার -5 10 টু দি পাওয়ার -4 এরকম একটা হজবর স্কেলে আছে, তাই ওটাকে পুরো হোল নাম্বারে কনভার্ট করার জন্য আমরা নেগেটিভ লগ kb নেওয়া হয়, যেটা pkb। এবং এক্ষেত্রে একই রকম ভাবে যেহেতু নেগেটিভ লগ অফ kb টা pkb হয়, তো pkb যদি বাড়ে kb টা কমে। তার মানে এখানে kb টা কি হচ্ছে, kb টা হলো যে বেসিসিটি কনস্ট্যান্ট, মানে kb যত বেশি হবে বেসিসিটি তত বেশি হবে। আবার kb যত বেশি হবে pkb তত কমবে। তার মানে pkb যত কমবে বেসিসিটি তত বেশি হবে, আর pkb যত বাড়বে বেসিসিটি তত কম হবে। যেরকম pk যত কমেছিল আমার অ্যাসিডিটি বেড়েছিল, আর pK যত বেড়েছিল আমার অ্যাসিডিটি কমেছিল। ঠিক একই রকম ভাবে সেম জিনিস হবে। এই জিনিসটাকে এরকম ভাবে মনে রাখবে, কোনোদিনও ভুলবে না। এইবার লাস্ট এই লেকচারে এই ভিডিওটার লাস্ট যে টপিকটা আমি তোমাদের মাথায় রাখতে বলবো, যে হোয়াট ইজ পিকে অফ বেসিস। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো আমাদের পিকে অফ বেসিসটা কেন জানা দরকার, একটা জিনিস তোমাকে আমি বললাম যে পিকেবি আর পিকে বেস আর অ্যাসিডের জন্য আলাদা আলাদা স্কেল, কিন্তু আমরা একটা অর্গানিক কেমিস্ট্রি জগতে প্রবেশ করতে চলেছি, যেখানে তোমরা দেখে আর এটা বলতে পারবে না কোনটা অ্যাসিড কোনটা বেস। কারণ এখনো পর্যন্ত আমাদের নলেজ ছিল যে স্ট্রাকচারে আমরা ওয়েজ দেখবো, ওটা বেস হিসেবে লিখেছেন সোডিয়াম হাইড্রোক্সাইড বেস, HCl অ্যাসিড, এরকম একটা নলেজ ছিল। কিন্তু এবার কম্পাউন্ড আসবে কিরকম, ইথানল। এবার ইথানল তুমি ভাববে যে কোথায় আমি H প্লাস বার করবো নাকি না OH মাইনাস টাকে বার করবো, ওরকম করে আমরা বুঝতে পারবো না কোনটা অ্যাসিড কোনটা বেস, আলাদা করে বুঝতে পারবো না দেখে, স্ট্রাকচার দেখে। তো ওভারঅল একটা জেনারেলাইজেশনের দরকার আছে। সেই জন্য এটা সায়েন্টিস্টরা করেছিল যে কি না, নিজেদের লাইফটাকে অনেক ইজি করার জন্য, নিজেদের মেজারমেন্টটাকে অনেক ইজি করার জন্য তারা করেছিল যে একটা জেনারেলাইজ স্কেল বার করা হয়েছিল। বলেছিল যে ওকে, অ্যাসিডের জন্য যদি পিকে স্কেল থাকে, বেসের জন্য যদি পিকেবি স্কেল থাকে, আমরা এমন ভাবে একটা থিওরি বার করি যাতে পিকে দিয়েই আমরা বেসিসিটিটাকে মেজার করতে পারবো। তাহলে হলো কি, আমার তিনটে কম্পাউন্ড যেহেতু প্রত্যেকটা রেসপেক্টিভ একে অপরের তুলনায়, তাহলে আমরা জাস্ট পিকে ভ্যালু দিয়ে আমরা তাদের অ্যাসিডিটি বা বেসিসিটিটা দুটোই বুঝে যেতে পারবো। তিনটে বলো পাঁচটা কম্পাউন্ড বলো, যখন আমাদের রেসপেক্টিভ অ্যানালিসিসের দরকার আছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আই হোপ তোমরা এখানে বুঝতে পারছো, নাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো এই ব্যাপারটা নিয়ে যদি এই থিওরির কোনো কিছু বুঝতে না পারো। তো মেনলি ব্যাপারটা হলো গিয়ে যে আমাকে ইররেসপেক্টিভ অফ অ্যাসিড এন্ড বেস যখন যে কোনো একটা কম্পাউন্ড দেওয়া হবে, আমি যাতে তার পিকে ভ্যালুটাকে বার করে নিতে পারি, এবং পিকে ভ্যালুটাকে বার করে নিয়ে ওই কম্পাউন্ডটার সঙ্গে যখন আরেকটা কম্পাউন্ডের আমার তুলনা করতে হবে, তার পিকে ভ্যালুটাও বার করে নিয়ে আমি যাতে একটা তুলনা করতে পারি এবং বলতে পারি যে ওকে, এই কম্পাউন্ডের রেসপেক্টে এই কম্পাউন্ডটা বেস, আর এই কম্পাউন্ডের রেসপেক্টে এই কম্পাউন্ডটা অ্যাসিড, ওরকম ভাবে চলতে পারি। কারণ আমরা এমন একটা জায়গায় প্রবেশ করতে চলেছি এখানে, যেখানে দাঁড়িয়ে হয়তো দেখবে ইন ফিউচার দুটো কম্পাউন্ডে আমরা অ্যাসিডিটি কম্পেয়ার করব। যেরকম ধরো মিথেন আর ইথেনের অ্যাসিডিটি আমরা কম্পেয়ার করব, এই দুটো কম্পাউন্ড কিন্তু আবার ওয়াটারের তুলনায় বেসিক ইন নেচার, অরিজিনালিটি। তো আমাদের তাদের অ্যাসিডিটি কম্পেয়ার করতে হবে, যেখানে আমরা গ্যাস ফেজ বা এরকম স্ট্রংলি বেসিক মিডিয়ামে আমরা তাদের অ্যাসিডিটি পিকে ভ্যালু বার করব, বা পিকে ভ্যালু ওই সমস্ত ক্ষেত্রে বার করা হয়। তো ওই জন্য দাঁড়িয়ে আমাদের পিকে স্কেলটাকেই স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া হয়েছে, এবং ওই ভ্যালুটাকেই আমাদের দেখে বলতে হবে যে কে বেশি স্ট্রং অ্যাসিড, কে বেশি স্ট্রং বেস, কে বেশি উইক অ্যাসিড, কে বেশি উইক বেস। এবার পিকেটাকে তাহলে আমি কিভাবে বেসিসিটির উপর লাগাবো, এইটা আমাকে জানা করে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ পিকে তো আমি ইজিলি বুঝে গেছি পিকে এর মতন করে, কিন্তু এবার পিকেটাকে আমি কিভাবে বেসিসিটির কাজে লাগাবো। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন এখানে লিখেছি, ইট ইজ মোর ইউজুয়াল টু ডেসক্রাইব দ্য স্ট্রেংথ অফ বেসেস ইন টার্মস অফ পিকে টু এস্টাবলিশ সিঙ্গেল কন্টিনিউয়াস স্কেল ফর বোথ অ্যাসিড এন্ড বেস। এটা আমি এতক্ষণ বলানোর বা বোঝানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে। এইবার দেখো, তাহলে বেসের যখন আমরা পিকে বার করব, তো আগের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, আগের ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল বেস প্লাস H2 ইকুয়ালস টু H3, সরি বেস, ওখানে দাঁড়িয়ে যেটা হয়েছে যে বেস প্লাস H2 ইকুয়ালস টু BH প্লাস প্লাস OH মাইনাস, তাই তো। বাট এইখানে দাঁড়িয়ে আমার হচ্ছে হলো গিয়ে আমরা যে বেসটার বেসিসিটি মাপবো, তার কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিটিটা মেপে নেবো। তাহলে সেখান থেকে আমাদের তার পিকে ভ্যালু দিয়ে আমাদের বেসের বেসিসিটিটা বুঝে যাবো।
ধরো এখানে আমার একটা বেস আছে, সেই বেসটার কনজুগেট অ্যাসিডটা কি, এই বেসটার কনজুগেট অ্যাসিডটা হলো যে বিএইচ প্লাস, তাই তো? এবার বিএইচ প্লাস যখন আমি ওয়াটারে দেবো, সেই ওয়াটারে দিলে পরে আমার বেসটা রিলিজ করছে আর H2O প্লাস ফর্ম হচ্ছে। তাহলে আমি যে জিনিসটা করব সেটা হলো যে একটা রিভার্স ইকুয়েশন ক্রিয়েট করেছি, মানে আমার ফরওয়ার্ড ইকুয়েশন বেসিসিটির জন্য এটা ছিল, যেখানে বেস ছিল আর H2O এর জায়গায় প্লাসের জায়গায় H2O ছিল, ঠিক আছে, এবং সেখানে দাঁড়িয়ে BH প্লাস ফর্ম করেছিল এবং OH মাইনাস ফর্ম হয়েছিল। এইবার আমি যেটা করছি যে BH প্লাসটাকে আমি ওয়াটারে দিয়ে দেখছি তার ডিসোসিয়েশনটা কিরকম হচ্ছে, বুঝতে পারলে? তো বিএইচ প্লাসটাকে যদি আমি ওয়াটারে দিয়ে বেস আর H2O প্লাস তৈরি করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে বিএইচ প্লাসটা কত ফাস্ট H প্লাসকে জেনারেট করছে এবং এটার কোয়ান্টিফিকেশন করতে পারবো, এবং তখন হয়ে যাবে বিএইচ প্লাসের একটা অ্যাসিডিটি কনস্ট্যান্ট আমি পেয়ে যাবো, যেটা হলো কনসেন্ট্রেশন অফ বি ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O প্লাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ বিএইচ প্লাস, এবং এইটা ক্যালকুলেট করার পর আমরা নেগেটিভ লগ লাগিয়ে এটার পিকে করে দিতে পারবো। এইবার দেখো, কে ইজ দ্য মেজারমেন্ট অফ the acid strength of conjugate base of BH plus, which is the conjugate base of B, sorry, conjugate acid BH plus, which is the conjugate acid of B। যে জিনিসটা এখান থেকে মাথায় রাখতে হবে হলো যে কে মেজার্স হাউ ফাস্ট দ্য কনজুগেট অ্যাসিড উইল রিলিজ প্রোটন, এটা ইম্পর্টেন্ট। তাহলে কেটা আমরা এখানে কি ইম্পোজ করছে, যে এটা কত ফাস্ট আমার কনজুগেট অ্যাসিডটা বেসে কনভার্ট হচ্ছে, অর হাউ স্লো দ্য বেস উইল অ্যাকসেপ্ট প্রোটন। তার মানে আমি যদি জেনে যাই যে এইখান থেকে এইখানে মানে বিএইচ প্লাস থেকে বিতে কত ফাস্ট যাচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো এটা যত ফাস্ট হবে তাহলে এই উল্টো ডাইরেকশনটা তত স্লো হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বুঝে যেতে পারবো যে এটার বেসিসিটি বেশি না কম, মানে এটা যদি স্লো হয় তাহলে এটা ফাস্ট হবে, তার মানে বেসিসিটি হাই হয়ে যাবে, আর এটা যদি ফাস্ট হয় এইটা স্লো হয়ে যাবে, মানে বেস থেকে বিএইচ প্লাস ফরমেশন স্লো হয়ে যাবে, তখন তার মানে বেসিসিটি কম হয়ে যাবে। এই জিনিসটাই আমরা এখান থেকে বুঝবো, এখান থেকে বোঝার চেষ্টা করবো। এটাই হলো ট্রিক, যে কনজুগেট অ্যাসিডটা নিয়ে তার পিকে ভ্যালু বার করে বেসের বেসিসিটিটাকে জাজ করা। দেখো, উইক বেস উইল হ্যাভ স্ট্রং কনজুগেট অ্যাসিড, রাইট, আমরা অলরেডি পড়েছি, আর স্ট্রং বেস উইল বি হ্যাভিং উইক কনজুগেট অ্যাসিড। তাহলে উইক বেস উইল হ্যাভ স্ট্রং কনজুগেট অ্যাসিড, সেক্ষেত্রে লোয়ার দ্য কে উইকার দ্য কনজুগেট অ্যাসিড, তাই না? তাহলে আমার যখন কেটা যখন লো হয়ে যাচ্ছে, বিএইচ প্লাস এর কনজুগেট অ্যাসিড কনজুগেট ভ্যালু এটা বিএইচ প্লাস এর আমার যে স্ট্রেংথটা কম হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যেটা হচ্ছে যে বেসটা যখন বিএইচ প্লাস কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিটি কমে যাচ্ছে, আমরা কি পড়েছি, বেসের বেসিসিটি বেড়ে যাচ্ছে। তো লোয়ার দ্য কে যত লো হচ্ছে, উইকার দ্য কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড যত উইক হচ্ছে, তার মানে স্ট্রঙ্গার দ্য বেস। এইটাই হলো মূল মন্ত্র। এইভাবেই আমরা এবার কে ভ্যালু দিয়ে বেসের বেসিসিটিটাকে বুঝতে পেরে যাবো। তার মানে আমার কে লোয়ার হলে বেসিসিটি স্ট্রং হচ্ছে, আবার কে এর সঙ্গে পিকে এর ভ্যালু কি রিভার্স ডাইরেকশন দাঁড়িয়ে আছে, তাহলে হায়ার দ্য পিকে গ্রেটার দ্য বেস। তার মানে আমার কনসেপ্টটা কি হয়ে গেল, দেখো আমরা এখন একটা লাইনে নিয়ে চলে এলাম পিকে এটাকে। আমরা অলরেডি জেনেছিলাম পিকেটা কমলে পরে অ্যাসিডিটি কমে, পিকে বাড়লে পরে পিকে কমলে পরে অ্যাসিডিটি বাড়ে, আর পিকে বাড়লে পরে অ্যাসিডিটি কমে। আমরা জেনেছিলাম পিকেবি কমলে পরে অ্যাসিডিটি বেসিসিটি বাড়ে, পিকেবি বাড়লে পরে বেসিসিটি কমে। আর এইবার আমরা পিকেবিটাকে সরিয়ে দিলাম, কোনো ঝামেলাই রাখলাম না, তাহলে হয়ে গেল পিকে কমলে পরে অ্যাসিডিটি বাড়ছে, পিকে বাড়লে পরে অ্যাসিডিটি কমছে, এবং পিকে বাড়লে পরে অ্যাসিডিটি যেহেতু কমছে বেসিসিটি বাড়ছে, আর পিকে কমলে পরে বেসিসিটি আমার কমছে। তো হায়ার দ্য পিকে গ্রেটার দ্য বেসিসিটি, তাহলে আমি আর অ্যাসিড আর বেসটাকে একই স্কেলে ফেলে দিলাম, তাহলে আমি পিকে দেখেই বুঝতে পারবো, তাহলে কারোর পিকে ধরো 5 এলো, কারোর পিকে ধরো 4 এলো, আমি চোখ বন্ধ করে বলে বলতে পারবো যে যেটার পিকে 4 তার সেটা বেশি অ্যাসিডিক দেন যেটা পিকে 5। এবার ধরো একই পিকে 4 আর 5 দুটো কম্পাউন্ড, তোমাকে কোশ্চেন করলো, ঘুরিয়ে কোশ্চেন করে দিল কে বেশি বেসিক, তুমি তো ভাবছো যে মানে তুমি তো স্ট্রাকচার থেকে ভাববে যে আরে দুটোইতে অ্যাসিড দেখাচ্ছে স্ট্রাকচার ওয়াইজ, কিন্তু হয়তো কোন একটা সলভেন্টে নেওয়া হয়েছে যে সলভেন্টের রেসপেক্টে এই দুটোই বেস হিসেবে এবার এখন কাজ করছে, আর অ্যাসিড হিসেবে কাজ করছে না, কারণ সলভেন্টের উপরেই তো ডিপেন্ড করে যে ওটা বেস না অ্যাসিড হবে, পুরোটাই রেসপেক্টিভ, যেটা আমি বারবার করে বলে যাচ্ছি। তখন তুমি কি করে করবে, তখন তুমি পিকে দেখো, যেই তোমাকে বলছে কে বেশি বেসিক, পিকে দেওয়া আছে 4 আর 5, তখন তুমি বলে দিতে পারবে ও আমার 5টা বেশি বেশি। আর যেই তোমাকে কোশ্চেন করবে কে বেশি অ্যাসিডিক, 4 আর 5 এর মধ্যে ও আমার 4টা বেশি অ্যাসিডিক, ঠিক আছে? তো একই রকম ভাবে যদি বলে কে কম অ্যাসিডিক, জিজ্ঞেস করছে 4 আর 5 এর মধ্যে 5টা কম অ্যাসিডিক, আর কে বেশি কে কম বেসিক, আমার 4 আর 5 যে পিকে আছে তার মধ্যে
4টা কম বেসিক। তো ব্যাপারটাকে এরকম ভাবে তোমাদের সুবিধা করার জন্য, আমাদের সুবিধা করার জন্য, আমরা যারা এক্সপেরিমেন্ট করতাম ল্যাবে, আমরা যারা সায়েন্টিস্ট রিসার্চ করি, তাদের আমাদের সুবিধা করার জন্য এই পুরো ব্যাপারটাকে একটা স্কেলে করে দেওয়া হয়েছে, যাতে পিকে দেখি আমরা বুঝতে পেরে যাই যে আমাদের এখানে কি আছে। পরের যে ভিডিওটা আসছে এটার একটা পার্ট আমি দেখিয়ে রাখছি। এটার পার্ট হলো যে আমি দেখিয়ে দেব যে কিভাবে বিভিন্ন ফ্যাক্টর দিয়ে আমরা অ্যাসিডিটি আর বেসিডিটি কম্পারিজন করতে পারবি। এইটা কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশন পার্ট আসছে পরের ভিডিওটা, এবং এই পার্টটা থেকেই আমরা আরো ভালো করে জানতে শিখবো যে কিভাবে আমরা জয়েন্টের জন্য, নিটের জন্য আর বোর্ডের জন্য যে কম্পারিজন কোনটা বেশি অ্যাসিড কোনটা বেশি বেসিক, স্ট্রাকচার থেকে আমরা করতে পারবো। তো পার্ট 2 তে তোমাদের সঙ্গে দেখা হবে। আই হোপ এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা কমেন্টে অবশ্যই জানাও, যদি কিছু প্রবলেম হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাও, আমি কিন্তু সেখানে আমি রিপ্লাই করবো বা আরেকটা ভিডিও তৈরি করে তোমাদেরকে সেটা শিখিয়ে দেবো। আর নেক্সট পার্টে আমরা শিখবো যে কি কি ফ্যাক্টরের মাধ্যমে আমাদের অ্যাসিডিটি বেসিসিটি আমরা একটা স্ট্রাকচার দেখে কম্পেয়ার করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা কিন্তু ওই নেক্সট পার্টটার জন্য ওয়েট করো, আমি 1-2 দিনের মধ্যে ওই পার্টটা আনছি। আর তার পরের পার্ট, লাস্ট পার্টে আমরা প্রচুর প্রবলেম সলভ করে নেবো, যাতে কোনো রকমের কোশ্চেনে আমাদের কোনো প্রবলেম না হয়। এই 3টে পার্ট দেখলে পরে তোমাদের আশা করি কোনো বই পড়ার আর দরকার হবে না থিওরি আর বেসিক কনসেপশনের জন্য। ভালো থেকো এবং আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।